রুবেল ভাই, অনেকেই বলছেন যে আসলে নিষিদ্ধ করে কোনো স্থায়ী কোনো সমাধান হয় না। যেমন জামাতের প্রসঙ্গটি তিনি তুলছিলেন, জামাতকে অনেকবার নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, আবার জামাত আরও শক্তি নিয়ে ফিরেছে, পুনরুত্থান হয়েছে, যেটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সবসময় বলা হচ্ছে। আপনি আসলে কিভাবে দেখছেন? সবাইকে শুভেচ্ছা, দূরের এবং কাছের। আসলে বলা যায় সেই ছোটবেলার থেকেই, স্কুল জীবন থেকেই, ঠিক আছে, যে জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই স্লোগান বহুবার আমি উচ্চারিত করছি, বহুবার বহু জায়গায় ব্যাখ্যা দিছি। সেই স্কুল জীবনে একটা ছোট্ট স্কুল ঘর থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরাজয় বাংলা থেকে শুরু করে সর্বত্র হচ্ছে আবার ছাত্র রাজনীতির আমলে আমরা বারবার জামাত এবং শিবিরের বিরুদ্ধে কথা বলেছি। জামাত শিবির তো শুধু ৭১-এর ঘটনা ঘটাই নাই, জামাত শিবির হচ্ছে গিয়ে দশকে দশকে ঘটনা ঘটাইছে। আমাদের প্রচুর সহকর্মী আছে, আমার বন্ধু আছে যাদেরকে হত্যা করেছে, শিক্ষাঙ্গনে তাদেরকে হত্যা করেছে, কখনো চিটাগাং কলেজে হত্যা করেছে, কখনো রাজশাহী মেডিকেল কলেজে হত্যা করেছে, হত্যা তারা করেছে, কখনো বিশ্ববিদ্যালয়ে হত্যা করেছে। ফলে এই হত্যাকারী সংগঠনটির বিরুদ্ধে ছোটবেলা থেকে বলে আসছি। শেখ হাসিনা তো দীর্ঘ সময় একবার একটানা থাকলেন ১৬-১৭ বছর, আবার মাঝখানে ৫ বছর, ৫-১৭ গেলে ২২ বছর ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, এই ক্ষমতায় থাকার সময় তিনি এই জামাতকে নিয়ে খেলছেন আর কি, মানে এটা ইঁদুর বিড়াল খেলার মতো। ওকে না করায় নিষিদ্ধ, হ্যাঁ, আবার ওকে পুরোপুরি গণতান্ত্রিক অধিকারও দেয় না, ওকে নিয়ে একটা হচ্ছে গিয়ে এক ধরনের খেলা, ওকে একটা জুজু বানিয়ে খেলেছেন আর কি। খেলতে খেলতে যখন একদম নাকের আগায় দম এসে গেছে, যে তিনি বুঝতেছে আর কিছু পারা সম্ভব না, ৩ তারিখ হয়ে গেছে আগস্টের, তখন তিনি শেষ মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ করলেন আর কি। এবং নিষিদ্ধ করে তারা হলো কী করলেন, তার নিষিদ্ধ করার ৪৮ ঘন্টা পর তিনি নিজেই হচ্ছে নিষিদ্ধ হয়ে গেলেন, তিনি নিজেই বাংলাদেশ থেকে হলো গায়েব হয়ে গেলেন আর কি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই অবশ্য গায়েব হয়েছিলেন, বাংলাদেশ থেকে পালাতে পেরেছিলেন আর কি। এই যে অবস্থা বাংলাদেশের, সেই অবস্থা থেকে আমরা যদি আজকে তাকাই আর কি, যে হ্যাঁ, একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থান হচ্ছে অত্যন্ত রক্তাক্ত একটি গণ অভ্যুত্থান, হৃদয় বিদারক একটি গণ অভ্যুত্থান। সেখানে হচ্ছে মানে সবারই হচ্ছে নেতাকর্মী শহীদ হয়েছে, সাধারণ ছাত্ররা শহীদ হয়েছে, আমাদের মতো কমিউনিস্ট পার্টিরও হচ্ছে ৪ সদস্য তো শহীদ হয়েছে। বিএনপি দাবি করতে পারে তার ৪০০, তো আমার তো ৪ জন, আমার তো 1%, ভোট তো 1% পাই না, কিন্তু শহীদ তো হচ্ছে 1%, কখনো 2%, কখনো 50% শহীদ হই আর কি, ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপটে। কিন্তু আমার তো হচ্ছে গিয়ে শহীদ আছে, তো সেই শহীদ থাকার কারণে হচ্ছে এই সেন্টিমেন্ট তো আমাদের আছে, যে আমাদের শহীদের পরিবারগুলো তো বলছে যে তোমরা তো কোনো বিচার টিচার তোমরা তো পারবাই না, এমনকি যারা ক্ষমতায় গিয়েছে বা যারা পার্লামেন্টের বিরোধী দল হয়েছে তারাও তো বিচার নিয়ে খেলাধুলা করছে আর কি। আমাদের বিচার নিয়ে খেলাধুলা হচ্ছে, আমাদের বিচার নিয়ে রাজনীতি হচ্ছে, আমাদের বিচার নিয়ে তোমাদের রাজনীতি হচ্ছে, বার্গেনিং হচ্ছে, নানান বিষয় হচ্ছে। কিন্তু আমরা আসলে হ্যাঁ কিছু টাকা পয়সা পাইছি, কিছু আমরা কিন্তু আমার সন্তানের জীবনে বিভিন্ন কোনো ক্ষতিপূরণ হয় না আর কি, সন্তান হারানোর ক্ষয়ের ক্ষতিপূরণ হয় না। এখন এই বিষয়টাকে রাজনৈতিকভাবে আমি কিভাবে দেখব? আসলে দেখতে হলে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই জুলাই আন্দোলনের মধ্যেকার যে হত্যাকাণ্ড থেকে শুরু করে এর আগে হচ্ছে গুম খুন এবং যে বিচারহীনতার দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্য দিয়ে মানে অরাজনৈতিক অনেক ব্যাপার আছে, তনু হত্যার কথা আছে, সাগরুনি হত্যা করার বিষয় আছে, এরকম অনেকগুলো বিষয় আছে, যে পলিটিক্যাল নন পলিটিক্যাল অনেকগুলো ইস্যুজ আছে যেগুলোর বিচার হয় নাই আর কি। এই সমস্ত কিছুর কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়ভার গ্রহণ করছিলেন তারা, তাদের দায় দায়িত্ব আছে এই জায়গায়। এই দায়ে তাদেরকে দায়ী করে তাদের বিচার করা দরকার, তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালদের বিচার করা দরকার, ঠিক আছে? এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা দায়ী তাদের ইন্ডিভিজুয়াল। আরেকটা কথা আছে, তাহলে সংগঠন বা রাজনৈতিক দল হিসাবে তাকে আমি নিষিদ্ধ করব কি করব না, এই নিষিদ্ধ করলে এর ফলাফলটা কি হতে পারে, এখন কিন্তু হচ্ছে আপনার হচ্ছে রাস্তায় মিছিল হচ্ছে না, যে সময় আপনার হচ্ছে এই বিলটা পাশ করলেন তখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে বলে দেওয়াল লিখন হয় না, তখন হচ্ছে নিষিদ্ধ করে বলে আমরা যেভাবে দীর্ঘ বছরের পর বছর যুগের পর যুগ জামাতকে নিষিদ্ধ করবো স্লোগান দিছি, সেরকম কোনো স্লোগান এই মুহূর্তে হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু অন্য বিষয় না, বাংলাদেশ ব্যস্ত। বাংলাদেশে একটু হচ্ছে দক্ষিণপন্থীরা হচ্ছে খুব বেশি জুলাই সনদ নিয়ে কথা বলছে, যারা বামপন্থী তারা বলছে বাণিজ্য চুক্তি বাতিল করো, এটা নিয়ে মানুষের এই মুহূর্তে সেন্টিমেন্ট গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে এটা করার মধ্যে আমি যেটা মনে করি যে আপনি আওয়ামী লীগকে অনেক বেশি প্রাসঙ্গিক করে ফেললেন। আমরা তো জানি নিষিদ্ধ করলে কি হয়, পাকিস্তান আমলে 48 সাল থেকে 69 সাল পর্যন্ত আমরা তো নিষিদ্ধই ছিলাম, আমাদের দেখা মাত্র গুলি করা হতো, আমাদের জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে 1950 সালে খাপড়া ওয়ার্ডের রাজশাহী থেকে শুরু করে, আমাদের তো 69 সালে গণ অভ্যুত্থান হওয়া আগ পর্যন্ত আমাদের নেতারা কেউ 20 বছর 25 বছর জেল খাটছে কমিউনিস্টরা, এবং কমিউনিস্টরা বেড়েই উঠছে হচ্ছে পাকিস্তানের জেলখানায়। পাকিস্তানের জেলখানাগুলো ছিল আমাদের বিশ্ববিদ্যালয়।
আমাদের ওইখানে কমিউনিস্ট পার্টির শিক্ষা হতো আর কি, পাকিস্তানের জেলখানাগুলোতে। তো আপনি নিষিদ্ধ করবেন, করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করবেন এবং আওয়ামী লীগকে জনপ্রিয় করবেন। কারণ একটা কথা মনে রাখতে হবে, উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি এইভাবে করে দেশকে বিভক্ত করবেন। সেটা করতে গিয়ে, সেটা বন্ধ করতে গিয়ে আপনি জুলাইয়ের পক্ষ এবং বিপক্ষ এইভাবেও বাংলাদেশকে বিভক্ত করা যায়। এবং হলো বিপক্ষ শক্তি বা হচ্ছে আওয়ামী শক্তি কিন্তু কম নেই আর কি, ঠিক আছে, 30% হোক 20% হোক, এটাও তো একটা বাংলাদেশের মানুষ, এটাও একটা বাংলাদেশের মানুষ, এবং এরা এখন পর্যন্ত সেই রাজনৈতিক জায়গা থেকে তারা সরে আসে নাই, সেই জায়গা থেকে। তারা হয়তো না ভোট দিয়েছে কিংবা তারা হয়তো ভোট প্রত্যাখ্যান করেছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে, কিন্তু তারা তো আছে আর কি। এই জায়গাটা আপনি কিভাবে রিকনসিলিয়েশন করবেন, এইটাই হচ্ছে আসলে একটা আধুনিক এবং একটা গণতান্ত্রিক মুভ ছিল, যে একই সাথে দায়ীদের বিচার করা, দোষীদের বিচার করা। এখন দেখা যায় ক্লাস 7-এর একটা ছেলে বা 8-এর একটা ছেলে, সে হয়তো আওয়ামী লীগের স্লোগান দিয়ে বসলো, নিষিদ্ধ দলে নিষিদ্ধ স্লোগান দিলেন, আপনি তাকে গ্রেপ্তার করলেন। সেটাকে আবার ফেসবুক মিডিয়া থেকে নিয়ে গিয়ে খুবই একটা মানবিক বিষয় হিসাবে প্রচার হবে, এবং এই প্রচার হওয়ার মধ্যে দিয়ে আসলে খবরটা কি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে প্রশ্ন। আরেকটা কথা মনে করি, এই যে কদিন আগে নেপালে নির্বাচন হয়ে গেল, দেখেন নেপালে যে নির্বাচন হলো, সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সুশীলা কার্কের। সেই অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের মধ্যে সেখানে নির্বাচন করলেন, এবং সেই নির্বাচন সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আন্দোলন যারা করেছিলেন, আন্দোলনে যারা পোস্টার বয়রা ছিলেন, হ্যাঁ, ব্যালেন্দ্র সাহা, তিনিই প্রধানমন্ত্রী হয়েছেন। এবং ওইখানকার হচ্ছে যে দ্বিতীয় প্রধান দল, ধরেন বিএনপির মতো যে দল, সে কংগ্রেস, সে দ্বিতীয়তেই রয়ে গেছে। আর হচ্ছে যে ক্ষমতায় ছিল, হ্যাঁ, কেপি ওলি শর্মার পার্টি, তারা তৃতীয়তে নেমে আসছে, তারাও নির্বাচন করে, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। তারপর হচ্ছে ব্যালেন্দ্র সাহা নির্বাচন জিতে আসছে, সেখানে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, তাতে কি হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরঞ্চ ব্যালেন্দ্র সাহা প্রধানমন্ত্রী হওয়ার পর কেপি ওলি শর্মাকে গ্রেপ্তার করছেন, কারণ ওই সময় ওই আন্দোলনে, ওই গণ অভ্যুত্থানে কিন্তু ওখানে অনেক হত্যাকাণ্ড হয়েছিল। তার আগেরটা যদি দেখেন আপনি, শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান, সেখানে যে রাজা পাকসের যে ফ্রিডম পার্টি, তাকে নিষিদ্ধ করা হয়েছে, ফ্রিডম পার্টিও কিন্তু নির্বাচন করছে শ্রীলঙ্কায়। আগের বার ইলেকশনে 45% ভোট, আর এইবার ইলেকশনে তারা পাচ্ছে মাত্র 4.5% ভোট, 10 ভাগের 1 ভাগে তাদের ভোট নেমে আসছে। এটাই হয়তো, এটাই হয় আর কি, গণ অভ্যুত্থান পরবর্তীকালে এই ঘটনাটাই ঘটে আর কি। কিন্তু আমরা সেই জায়গায় হচ্ছে গিয়ে আমরা একটা আপনাকে যে কেউ ব্রিফ করতে পারে, যে কেউ বলতে পারে, ভাই বাংলাদেশের যে হিংসা প্রতিহিংসা রাজনীতি আছে সেটা শেষ হয়নি আর কি। এই জায়গাটাতেও আমাদেরকে একটু বেড়ে আসতে হবে, কিন্তু সেই বাইরে আসার সুযোগটা আমরা কতটা গ্রহণ করতেছে। এখন আমাদের জাকির ভাই, উনি খুব ভালো বোঝেন, আইন খুব ভালো বোঝেন, তাকে আমি শ্রদ্ধা করি, আমি তার টক শো দেখি এবং খুব উপভোগ করি তার টক শো, তার আলোচনা, তার বাচনভঙ্গি এবং তার অনেক ভিন্ন ভিন্ন মাত্রার চিন্তা ভাবনা। উনি আজকে আরেকটা কথা বলছেন আর কি, যে ইন্টারিম গভর্নমেন্টের উপর চাপাই দিলেই হয়ে যেত গা, ঠিক আছে, খামাখা বিএনপি তখন একটা ভাব নিল, এখন একটা ভাব নিল। হ্যাঁ, আমার কাছে বিএনপির এই, আমি ওইভাবে দেখবো না, আমার কাছে বিএনপির হচ্ছে কি মাঝে মাঝেই হচ্ছে তাকে বোঝা আমার জন্য খুব কঠিন হয়ে যায় আর কি। এই যে ধরেন হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তারা একটা নিয়োগ করেছেন আর কি, এই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে খুব জোরদার বক্তব্য, সবচেয়ে আগে সবচেয়ে বক্তব্য, এবং তাকে রজার খলিল বলেও ডাকাডাকি করছেন হচ্ছে বিএনপির খুব গুরুত্বপূর্ণ নেতারা। এই রজার খলিল শক্তিশালী অবস্থান ছিল, বোঝা যায় না তখন আবার সেই নানান বিষয়ে তাদের আছে এরকম, হঠাৎ তারা খুব দ্রুত পরিবর্তন ঘটে। এমনকি আপনি মনে করে দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টও যে নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করেছিল এই রাজনৈতিক দলটিকে, ওই সময় দেখবেন যে হচ্ছে বিএনপির অবস্থান কি ছিল। হ্যাঁ, আমাদের অবস্থান কিন্তু এখন যা আছে তখন তাই ছিল আর কি। হ্যাঁ, আমরা কিন্তু আন্দোলনে যাইনি, ওই যমুনা ঘেরাও করতে যাইনি। যমুনা ঘেরাও করতে বেসিক্যালি গিয়েছেন হাসনাত আবদুল্লাহ, এনসিপিরও কর্মসূচি ছিল না, খুব ভালো করে পরে দেখেন। এর পরের দিন কিন্তু সার্জিস আলমকে পাঠানো হয়েছিল হাসনাত আবদুল্লাহকে ঠান্ডা করে ওখান থেকে সরায় নেওয়ার জন্য আর কি। মানে হাসনাত আবদুল্লাহর উদ্যোগে একটা হলো, এবং সেখানে হচ্ছে গিয়ে আস্তে আস্তে জমাটটা বড় হলো, সেখানে আসলেন হচ্ছে জামাতের হচ্ছে কর্মীরা আসছেন, বা অন্যান্য 11 দলীয় জোট এখন যারা করেন তাদের কর্মীরা আসছেন সেখানে। আসবার পর এবং সেখানে খুবই মানে স্প্রে করা হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ঠান্ডা পানি টানি দিয়ে স্প্রে করে একটা রাষ্ট্রীয় আন্দোলন হয়েছে। আবার তখন আবার ইউনূস সাহেব মাঝখানে হঠাৎ বললেন পদত্যাগ করবেন, ঠিক ওই সময়, হ্যাঁ, ওই সিদ্ধান্ত আসার আগে যিনি পদত্যাগ করবেন, চলে যাবেন, বিদেশে চলে যাবেন আর কি। তখন আবার সবাই দৌড়াদৌড়ি করে তার সাথে দেখা করতে গেল। তার সাথে যখন বিএনপি দেখা করতে গেল, তখন কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সেখানে থাকলেন প্রধান উপদেষ্টার সাথে, আর এই আসিফের বিরুদ্ধে কিন্তু বিএনপি তখন পদত্যাগের দাবি তুলে বসে আছে আর কি। মানে আমার কাছে খুবই বিষয়গুলো পিকুলিয়ার লেগেছে আমাকে। এবং তখন একটা কথা বলছিলাম, আমরা অখুশি না আর কি। হ্যাঁ, আমরাও চাইছি, মানে যখন সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর বিএনপির স্টেটমেন্ট ছিল যে আমরা অখুশি না আর কি। এখন হঠাৎ করে এই বিষয়টাকে খুব জোরদার কেন করা হচ্ছে, এটাই হচ্ছে খুব হচ্ছে আমার কাছে রহস্যের জায়গা।